আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো। মনোবিজ্ঞানের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা ইতিমধ্যে 4টি ক্লাস সম্পন্ন করেছো মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রে। সেখানে তোমরা বুদ্ধি সম্পর্কিত অনেক কিছু জানতে পেরেছো। বুদ্ধি কি, কিভাবে পরিমাপ করা যায়, কারা স্কেল ডেভেলপ করেছে, হ্যাঁ, কাদের অবদান বেশি। তো আজকে আমরা এই অধ্যায়টি শেষ করতে যাচ্ছি। আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। মেইনলি আমরা আলোচনা করব হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধীদেরকে নিয়ে। অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী কারা, এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। তাদের মেন্টাল আইকিউ কত থাকে সেটাও আমরা জেনেছি, তাদের সম্পর্কে ক্লাসিফিকেশন আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে আসলে বুদ্ধি প্রতিবন্ধিতার উৎপত্তি কোথায়, উদ্ভব কোথায়, কিভাবে, কেমন হয় এবং তাদের জন্য আমাদের কি করণীয় রয়েছে এবং সেটার জন্য আমরা কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেসব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধীদের চেনার উপায়। কিভাবে আমরা বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি। তোমরা আইকিউ যেটা রেঞ্জ ছিল ইতিমধ্যে জানো যে যারা 70-এর নিচে আইকিউ থাকে তারাই হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী সাধারণভাবে বলা হয়। তো এই স্বাভাবিক গড় নিম্ন বুদ্ধিটা যাদের আইকিউ 70-এর নিচে থাকছে তাদেরকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করতে পারি, এবং যাদের আইকিউ 35-এর নিচে থাকে তারা মেন্টালি রিটার্ডেড পারসন, তারা টোটালি কর্মে অক্ষম। তো এইরকম যখন আইকিউ তাদের খুবই কম থাকছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে কিভাবে আইডেন্টিফাই করলাম? আমরা এই স্বাভাবিক যে গড় নিম্ন বুদ্ধিটা রয়েছে সেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করলাম। এরপর হচ্ছে নিজের যত্ন নেওয়া। অর্থাৎ আমরা প্রত্যেকেই কতগুলো নিজের কাজ করে থাকি, নিজের যত্ন নিই, নিজের কাজ কর্ম করে থাকি, আমাদের গোসল খাওয়া, কাপড় চোপড় ধোয়া ইত্যাদি সকল কার্যক্রম আমরা নিজেরা সম্পন্ন করে থাকি। কিন্তু যারা লো আইকিউ সম্পন্ন হবে, যারা বুদ্ধি প্রতিবন্ধী হবে, তারা তাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন। এরপর হচ্ছে যোগাযোগের দক্ষতার অভাব। অর্থাৎ আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সমাজের প্রতিটা মানুষ বা অন্যান্য সবার সাথেই আমরা কি করতেছি, কোনো না কোনো ভাবে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। যেমন সেটা কথাবার্তায় হতে পারে, আকার ইঙ্গিতে হতে পারে, ইশারায় হতে পারে। কিন্তু যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা কি করতে পারে না, সমাজের অন্যান্যদের সাথে এভাবে আকার ইঙ্গিতে কথাবার্তা বা ইশারায় তারা অন্য কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে পারে না। এরপর হচ্ছে গৃহকর্মে অদক্ষতা। আমাদের গৃহস্থলীর কতগুলো কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতে হয়। যেহেতু আমরা পরিবারে বসবাস করি, পরিবারের অন্য সদস্যদের সাথে মেলামেশা কিংবা অন্যান্য আরো যাবতীয় গৃহস্থলীর কাজ আমাদেরকে সম্পন্ন করতে হয়। তো যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা এই ধরনের কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারে না। সমষ্টিক ব্যবহার। সমষ্টিক ব্যবহার হচ্ছে কি, কতগুলা সমাজে বসবাস করার কারণে, আমাদের সমাজে মেলামেশার কারণে আমাদের কতগুলো সমষ্টিক আচরণ সম্পন্ন করে থাকি আমরা বা আমাদেরকে করতে হয়। যেমন কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, আমরা মসজিদে যাই, মন্দিরে যাই, বা বিনোদনের জন্য আমরা বিভিন্ন সময় আড্ডা দিয়ে থাকি। তো এই যে সমষ্টিগত যে আচরণগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন মানুষের সংমিশ্রণ যেখানে রয়েছে, তো এই সকল জায়গাগুলোতে বুদ্ধি প্রতিবন্ধীরা অক্ষম, তারা এখানে যোগাযোগ স্থাপন করতে পারে না, তারা এই সমষ্টিক আচরণগুলোতে তাদের বিহেভিয়ার প্রদর্শন করতে পারে না। এরপর হচ্ছে আত্মপরিচালনা। আত্মপরিচালনা হচ্ছে কি, যে আমরা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হই। তখন কি করতে হয়, আমাদের উপস্থিত বুদ্ধি বা জ্ঞান গরিমা এক্সপিরিয়েন্স দ্বারা আমাদের কি করতে হয়, সে সকল সমস্যার একটি সঠিক সম্ভাব্য সমাধান খুঁজে বের করে আমাদেরকে নিজেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। তো এই সকল প্রতিকূল সমস্যা সংকুল পরিবেশে বুদ্ধি প্রতিবন্ধীরা তাদেরকে আত্মপরিচালনা করতে অক্ষম হয়। এরপর হচ্ছে স্বাস্থ্য এবং নিরাপত্তা। আমাদের প্রত্যেকে আমাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার ব্যাপারটাকে ঠিক রাখতে হয়। যেমন এই করোনাকালীন মুহূর্তে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন হচ্ছে, আমাদের থাকতে হচ্ছে, এবং আমরা সবাই সচেতন আছি, আমরা ঘরে আছি, মাস্ক ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি। কিন্তু যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা দেখা যাবে তাদের স্বাস্থ্য এবং এই নিরাপত্তার ব্যাপারে তারা সম্পূর্ণ অসচেতন, কেয়ারলেস। যার ফলে কি হয়, তারা তাদের নিজেদের স্বাস্থ্য এবং নিরাপত্তার ঝুঁকিতে ভুগে থাকে। এরপরে শিক্ষা সংক্রান্ত কার্যকরী। শিক্ষা অর্থাৎ আমাদের কতগুলো শিক্ষা গ্রহণ করতে হয় যার ফলে আমরা সমাজে টিকে থাকতে পারি, যার ফলে আমাদের আয় কাজকর্ম বিভিন্ন কার্যক্রম করে থাকি। কিন্তু যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা দেখা যাচ্ছে এই শিক্ষা সংক্রান্ত কার্যাবলীগুলোতে তারা অক্ষম হয়। তারা বিভিন্ন কাউন্টিং করতে পারে না, গণনা করতে পারে না, মানুষের সাথে চলাফেরা তো দূরের কথা, তারা বিভিন্ন সময় বিভিন্ন টাকার নোট পর্যন্ত তারা চিনতে পারে। কর্মকৌশল হচ্ছে কি, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের কর্মের কৌশল আমাদের শিখতে হয়, আয়ত্ত করতে হয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে, প্রত্যেক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা এই ধরনের কর্মকৌশল আয়ত্ত করতে
অক্ষর। সামাজিক দক্ষতা, সমাজে চলতে গেলে সামাজিক মূল্যবোধ, সামাজিকীকরণ কিংবা অন্যান্য সামাজিক যে সোশ্যাল যে প্রসেসগুলো রয়েছে সেটার জন্য, সমাজে টিকে থাকার জন্য, সামাজিকীকরণ রক্ষার জন্য আমাদের কতগুলো কৌশল আয়ত্ত করতে হয়, কতগুলো জিনিস রপ্ত করতে হয়, সামাজিক রীতিনীতি, প্রথা, কালচার, ট্রেডিশন, এসব কিছু আমাদের মেনটেন করে চলতে হয়। তো যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা সামাজিকভাবে এসব কিছু মেনটেন করে চলতে অক্ষম। তাহলে এভাবে আমরা বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো এবার দেখা যায় যে বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ, অর্থাৎ কি কারণে সন্তান বা মানুষ বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে, সেগুলোর কারণটা কি। প্রথম কারণটা হচ্ছে বংশগতি। বংশগতি আমরা জানি যে বাবা মা বা পূর্বপুরুষ থেকে কতগুলো বৈশিষ্ট্য সন্তানের মধ্যে চালিত হয়। তো বংশগতিতে বা বংশে যদি বাবা মা বা অন্য পূর্বপুরুষের কেউ যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে এবং সেই জিন যদি চলে আসে সন্তানের মধ্যে, তাহলে সেই সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সংক্রমণ এবং বিষাক্ততা, অর্থাৎ সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি কোনো কিছু সংক্রমণ ঘটে, বিভিন্ন রোগ যেমন জার্মান হাম, সিফিলিস বা টিউবারকুলোসিস, এই ধরনের রোগগুলো সংক্রমণের কারণে অনেক সময় শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে। এরপরে আসি আমরা মস্তিষ্কে আঘাত। মস্তিষ্কে আঘাত অর্থাৎ জন্মের পূর্বে কিংবা জন্মকালীন সময়ে যদি প্রসবকালীন রাস্তা ছোট থাকে কিংবা প্রসবকালীন সময় যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় এবং মস্তিষ্কের প্রদাহজনিত কারণে বিভিন্ন সময় সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। এরপরে আসি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা জানি যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বিভিন্ন রস বা হরমোন যেগুলো আমাদের বুদ্ধি বিকাশ এবং শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে সকলের যদি আধিক্য ঘটে বা ঘাটতি থাকে তখন বিভিন্ন রকম বুদ্ধি প্রতিবন্ধী দেখা দিতে পারে। যেমন থাইরক্সিন হরমোনের যদি ক্ষরণ কম হয় তখন হচ্ছে কেটিনিজম নামক রোগ হয়। আবার যদি অধিক হারে এই হরমোন ক্ষরিত হয় তখন গলগণ্ড হ্যাক রোগ হতে পারে। এরপর হচ্ছে অপুষ্টিজনিত সমস্যা, অর্থাৎ মায়ের গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় বিভিন্ন রকম পুষ্টিজনিত সমস্যা যদি থেকে থাকে, পুষ্টির যদি ঘাটতি থেকে থাকে, তাহলে জন্মের পরে সেই শিশুর বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য সন্তান মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় বিভিন্ন পুষ্টিকর খাবার এবং আয়োডিনযুক্ত লবণ আমরা প্রদানে। তারপর হচ্ছে শৈশবকালীন মস্তিষ্কের রোগ, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ, যেমন আমরা বললাম হাম বা জার্মান, সিফিলিস, টিউবারকুলোসিস, এই ধরনের রোগগুলো যদি থেকে থাকে তাহলে এই রোগগুলো যদি শুরুতেই আমরা দমন করতে না পারি তাহলে পরবর্তীতে এই রোগগুলো ব্যাপক আকার ধারণ করে এবং পরবর্তীতে বুদ্ধি প্রতিবন্ধিতার দিকে নিয়ে যায়। যেমন টিউবারকুলোসিস হতে পারে কিংবা অন্যান্য আরো জটিল রোগের সম্মুখীন হলে তখন আমাদের উচিত হবে সেই রোগগুলো শুরুতেই দমন করা এবং সেগুলোর ব্যাপকতা ছড়াতে না দেওয়া। ক্রোমোজোমের বিকৃতি, অর্থাৎ যখন পিতা এবং মাতা থেকে ক্রোমোজোম সন্তানের দেহে আসছে তখন মিউটেশনের মাধ্যমে যদি কোনো বিরল প্রজাতির জিনের সংক্রমণ ঘটে তখন বিভিন্ন ধরনের ক্রোমোজোমের বিকৃতির ফলে তখন দেখা যাচ্ছে সন্তান বুদ্ধি প্রতিবন্ধীজনিত সমস্যায় ভুগতে পারে। গর্ভধারণ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ গর্ভ ধারণকালীন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। বিভিন্ন রকম বিষাক্ত ওষুধ বা অন্যান্য কোনো টক্সিক জিনিসপত্র গ্রহণের ফলে তখন সন্তানের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। এরপর হচ্ছে নিকট আত্মীয়ের সাথে বিবাহ, অর্থাৎ যদি ব্লাড কানেকশন খুব কাছের কোনো আত্মীয় স্বজন যেমন মামাতো, খালাতো বা চাচাতো অন্য কোনো ভাই বোনের মধ্যে যদি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় তখন সন্তানের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধিতার একটা লক্ষণ দেখা যায়। এরপর হচ্ছে পরিবেশ। যে পরিবেশ থেকে সঠিক উদ্দীপনা তৈরি করতে ব্যর্থ হয় কিংবা সঠিক উদ্দীপনা তৈরি করতে না পারে কিংবা অনুকূল পরিবেশ যদি না পায় তখন সন্তানের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। যেমন আমরা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বেলায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে অধিকাংশ তাদের মধ্যেই হচ্ছে দরিদ্র এবং অভাবক্লিষ্ট পরিবারের সদস্য ছিলেন তারা। এরপরে হচ্ছে আবেগমূলক সমস্যা। আমরা অনেক সময় এখানে পিতামাতা হতে পারে বা কোনো সন্তান তীব্র আবেগের সম্মুখীন হই আমরা, হিংসা, ক্রোধ, দেশ বা অন্যান্য বিভিন্ন ধরনের আবেগ, যখন এই তীব্র আবেগের প্রকাশ ঘটে তখন বাচ্চাদের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায়। স্বামী স্ত্রীর জটিলতা। এরপর হচ্ছে স্বামী স্ত্রীর জটিলতা হচ্ছে যে স্বামীর যদি RH পজিটিভ এবং স্ত্রীর যদি RH নেগেটিভ এবং সন্তানের যদি RH নেগেটিভ হয় তখন সন্তানদের মধ্যে অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধিতা একটা সৃষ্টি হওয়ার অতিরিক্ত লক্ষণ পাওয়া যায়। তো এরপরে হচ্ছে
বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিরোধের জন্য পূর্ব সতর্কীমূলক ব্যবস্থা। সন্তান যখন বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তখন আমরা প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাটাই বেশি শ্রেয় বলে মনে করা হয়। কারণ হচ্ছে ওষুধ বা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তার বুদ্ধি প্রতিবন্ধী খুব কম অংশেই আমরা দূর করতে পারি। সেজন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাতে আমাদের বেশি গুরুত্ব প্রয়োগ করতে হবে এবং সেজন্য আমরা কতগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারি। কিরকম ব্যবস্থা গ্রহণ করতে পারি? যেমন মায়ের গর্ভে শিশু থাকাকালীন অবস্থায় আমরা বিভিন্ন ধরনের পুষ্টিজনিত খাবার তাকে সরবরাহ করতে পারি, তাকে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থেকে সুস্থ একটা পরিবেশে রাখতে পারি, তাকে আয়োডিনযুক্ত খাবার প্রদান করতে পারি, তাকে সুন্দর এবং একটা বিকাশমূলক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত করে দিতে পারি এবং সন্তান যেন সুন্দর পরিবেশে লালিত পালিত হতে পারে সেই পরিবেশটার নিশ্চয়তা আমরা প্রদান করতে পারি। এরকম বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। দেখা যাবে যে নিকট আত্মীয়র মধ্যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে পারি, আবার আরএস পজিটিভ এবং আরএস নেগেটিভ রক্তধারী দুজনের মধ্যে বিবাহ বন্ধন আমরা রোধ করতে পারি। এরকম বিভিন্ন রকম প্রতিরোধমূলক পূর্ব সতর্কীকরণমূলক ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে দেখা যাবে সন্তানের বুদ্ধি প্রতিবন্ধিতা আমরা অনেকাংশেই রোধ করতে পারবো। এরপরে আমরা আসবো বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য করণীয়, অর্থাৎ যে শিশুটা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে তার জন্য আমরা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো প্রথমে আসি চিকিৎসা। অনেক সময় দেখা যায় যে শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি বা অন্য কোনো কারণে শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকতে পারে। তখন আমাদের কি করা উচিত? এই রোগগুলোকে যত দ্রুত সম্ভব এর ব্যাপকতা রোধ করতে পারি এবং এ সকল রোগের ট্রিটমেন্ট চিকিৎসা দিয়ে আমরা সেই শিশুর বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারি। কাউন্সিলিং এ যে কাজটি করা হয় প্রথমে সেটি হচ্ছে কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারি, সেটা তার সাথে কি রকম আচরণ করা উচিত এবং পিতামাতার মনোভাব তার সম্পর্কে এসব কিছু আমরা যাচ করতে পারি এবং তার জন্য পুনর্বাসন বা একটু সুস্থ পরিবেশের নিশ্চয়তা আমরা প্রদান করতে পারি। এরপর হচ্ছে ফিজিওথেরাপি হচ্ছে যে শারীরিক বিভিন্ন সমস্যার কারণে তার বুদ্ধি প্রতিবন্ধিতা তৈরি হতে পারে। এই ফিজিওথেরাপিস্টরা বিভিন্ন থেরাপি প্রদানের মাধ্যমে কি করে থাকেন? তার এই বুদ্ধি প্রতিবন্ধিতা দূর করতে পারেন এবং তার সাথে কি রকম আচরণ করা উচিত এবং আচরণ করা হওয়া উচিত তার সাথে সে সকল বিষয়ে পিতামাতা, বন্ধু বান্ধব এবং শিক্ষক শিক্ষিকাগণকে ফিজিওথেরাপিস্টরা পরামর্শ প্রদান করে থাকেন। স্পিচ থেরাপি মেইনলি হচ্ছে যাদের ভোকাল প্রবলেম রয়েছে, অর্থাৎ কথাবার্তা বা অন্য কোনো কিছু স্পিচে কোনো সমস্যা রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, কথা বলানোর মাধ্যমে আমরা সমাজে চলার উপযোগী আচরণ সৃষ্টি করার জন্য তাদেরকে আমরা স্পিচ থেরাপি প্রদান করে থাকি। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থাৎ আমাদের সমাজে চলতে গেলে কতগুলো বিশেষ শিক্ষার প্রয়োজন রয়েছে, কতগুলো প্রশিক্ষণ দিয়ে সেই শিক্ষাটা আমরা অর্জিত করে দিতে পারি। যেমন হচ্ছে আত্মপরিচর্যামূলক দক্ষতা, অর্থাৎ সমাজে চলতে গেলে, পরিবারে বসবাস করতে গেলে তখন আমাদের কতগুলো পরিচর্যা করতে হয় আমাদের, যেমন শৌচক্রিয়া, খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা, পরিধান করা, গোসল করা, অন্যান্য সকল বিষয়ে আমরা আত্মপরিচর্যামূলক দক্ষতার বিষয়ে তাকে আমরা প্রশিক্ষণ প্রদান করতে পারি। এরপরে হচ্ছে জ্ঞানগত দক্ষতা, অর্থাৎ সে কিভাবে কথা বলবে, চলাফেরা করবে, কিভাবে অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করবে, এ সকল বিষয়ে আমরা বিভিন্ন ধরনের জ্ঞানগত প্রশিক্ষণ আমরা তাকে দিতে পারি। এরপরে হচ্ছে আত্মরক্ষামূলক দক্ষতা, জীবনে চলার পথে সমাজে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে, সমস্যা সংকুল পরিবেশে বা বিভিন্ন বিপদ আপদের সময় কিভাবে নিজেকে সেফ রাখা যায়, কিভাবে আত্মরক্ষা করা যায়, এ সকল বিষয়ে আমরা তাদেরকে বিশেষ শিক্ষা এবং প্রশিক্ষণ দিতে পারি। সামাজিক দক্ষতা হচ্ছে যে সমাজে চলতে গেলে সামাজিক প্রথা, নিয়ম কানুন কিংবা রুলস রেগুলেশন মেনটেন করে আমাদের চলতে হবে, সেই সকল বিষয়ে আমরা তাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে ধর্মীয় শিক্ষার ব্যাপারে হচ্ছে যে প্রত্যেককে তার নিজ নিজ ধর্ম অনুসারে কতগুলো প্রথা, কতগুলো নিয়ম, কতগুলো কালচার তাকে ফলো করতে হয়, এই ধর্মীয় শিক্ষাগুলো আমরা তাকে শিক্ষা দিতে পারি এবং প্রশিক্ষণ দিতে পারি। এরপর হচ্ছে মনোচিকিৎসার ক্ষেত্রে তার ন্যূনতম একটি বুদ্ধি প্রয়োজন, তা না হলে মনোচিকিৎসা অনেকাংশে ফলপ্রসূ হয়ে ওঠে না। তো এই সমাজে চলার জন্য স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদেরকে আমরা মনোচিকিৎসা প্রদানের মাধ্যমে যুগোপযোগী, সমাজে চলার উপযোগী আচরণ সম্পন্ন আমরা তাকে করে তুলতে পারি। পুনর্বাসন হচ্ছে যে এমন যে সে এই পরিবেশে সে নিজেকে খাপ খাওয়াতে পারছে না, কিংবা তার যে ল্যাকিংস রয়েছে, তার যে গ্যাপগুলো রয়েছে, তার
পরিপূর্ণ ব্যবহার সে এখানে শিখতে পারবে না, তখন তাকে নতুন একটি পরিবেশে সকল উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে তাকে আমরা নতুন করে পুনর্বাসিত করতে পারি, যেখানে তার প্রতিবন্ধকতাগুলো দূর হবে এবং সে সমাজে চলার উপযোগী আচরণ শিখতে পারবে। এরপরে আমরা আসবো মেধা এবং সৃজনশীলতার দিক থেকে। আসলে মেধা কথাটা আমরা অনেকাংশে ব্যবহার করে থাকি, আসলে মেধাকে সংজ্ঞায়িত করা খুব কঠিন। প্রথমে এই মেধা গ্যালটন বলেছিলেন, যার বুদ্ধাঙ্ক ছিল প্রায় 200। তিনি প্রথম এই বুদ্ধাঙ্ক বা মেধা এসব কিছুর উৎপত্তি ঘটান এবং তিনি বলেছিলেন যে আসলে মেধা এটা হচ্ছে বংশগতভাবে উৎপত্তি, এবং এটি বংশগতভাবে অর্থাৎ পিতামাতা বা অন্য কেউ মেধাবী ছিলেন, পরবর্তীতে তার সন্তানেরাও কি হতে পারেন, মেধাবী হতে পারেন। পরবর্তীতে ক্যাটেল তার শিষ্য ছিলেন এবং তিনিও একই রকম বুদ্ধাঙ্ক শব্দটি ব্যবহার করেছেন এবং একই ধরনের ধারণা প্রায় পোষণ করেছেন। কিন্তু পরবর্তীতে আলফ্রেড বিনে তিনি বলেছেন যে না, আসলে বংশক্রমিক ভাবে না, এটা মেধা হচ্ছে ভিন্ন বিষয় এবং এটা হচ্ছে অর্জন করে নিতে হয় বা বিভিন্ন এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা এটা অর্জন করে নিতে পারি। পরবর্তীতে তিনি মেধাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, তবে যাই হোক উইটি এভাবে সংজ্ঞায়িত করেছেন যে তারাই বুদ্ধিদীপ্ত শিশু যাদের কার্যাবলী যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য ও সংগতিপূর্ণ। অর্থাৎ এখানে তার মেধার পরিচয় আমরা কিভাবে পাবো, যে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক কাজকর্মের মধ্যে তার একটা সমূহ সম্ভাবনা সে প্রদান করবে এবং তার কাজকর্মের মধ্যে একটা সংগতিপূর্ণ আচরণ সে প্রদান করে থাকবে, এটাই হচ্ছে মেধা। এবং পরবর্তী শেষ যে টপিকটা সেটা হচ্ছে সৃজনশীলতা। সৃজনশীলতা, মেধার সাথে সৃজনশীলতা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, অর্থাৎ সে যে মেধাবী তার মধ্যে মেধা রয়েছে, এটা তার সৃজনশীলতা ক্রিয়েটিভিটির মাধ্যমে প্রকাশ পায়। এই সৃজনশীলতার মাধ্যমে তার যখন মেধা প্রকাশ পাচ্ছে তখন সে যে ক্রিয়েটিভ একজন বা তার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেটা বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যেমন কাজের অদম্য স্পৃহা থাকবে, অর্থাৎ যার মধ্যে মেধা থাকবে, যে মেধাবী হবে, যে ক্রিয়েটিভ, যে যার মধ্যে সৃজনশীলতা রয়েছে, তার মধ্যে কাজের অদম্য স্পৃহা থাকবে, সে সমস্যাগুলো বুঝতে পারবে এবং সেই সমস্যার সমাধানের জন্য সে বিভিন্ন ধরনের পন্থা আবিষ্কার করবে, বিভিন্ন ওয়েতে সেই সমস্যার সমাধানের পন্থা সে আবিষ্কার করবে এবং সে যে বিভিন্ন পন্থা আবিষ্কার করবে সেই পন্থাগুলো সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান এবং ব্যাখ্যা তার কাছে থাকতে হবে এবং এ সকল পন্থাগুলোর মধ্যে সে সেটাকে নিয়ে আলোচনা করবে, সেটাকে নিয়ে সে ডিল করবে, যেটার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং সম্ভাবনাময় সমাধান সে নিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে সৃজনশীলতা। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার। আমরা প্রথম চ্যাপ্টার সম্পর্কে 5টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা উপকৃত হয়েছো। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।